আপনার হাতে আছে 50,000 সৈন্য, শত্রুপক্ষে মাত্র 3,000। সংখ্যার হিসেবে এটা কোনো যুদ্ধই না, এটা একপাক্ষিক বিজয়ের গল্প হওয়ার কথা। মাঠে নামার আগেই যেন ফলাফল লেখা হয়ে গেছে। কিন্তু যদি বলি আপনি হেরে গেলেন, আপনাকে বন্দী করা হলো এবং মৃত্যুদণ্ড দেওয়া হলো, তো বাংলা মাঠে ঠিক এমনটাই ঘটেছিল। একদিনে বদলে যায় উপমহাদেশের ইতিহাস। তো আজ আমরা জানবো বাংলার শেষ স্বাধীন নবাবের করুণ পরিণতি এবং পলাশীর যুদ্ধের রোমহর্ষক এবং অবিশ্বাস্য ইতিহাস। সময়টা ছিল 1750। বাংলা ছিল উপমহাদেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর মধ্যে একটি। ধান, মসলিন, বাণিজ্য সবকিছুতেই সমৃদ্ধ। তখন বাংলার নবাব ছিল আলীবর্দী খান। 1740 সাল থেকে 1756 সাল পর্যন্ত বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসেবে শাসন করেছিলেন তিনি। কিন্তু তার মৃত্যুর ঠিক 1 বছর পর 1757 সালে তার নাতি সিরাজউদ্দৌলাকে বাংলার নবাব করা হয়। নবাব হওয়ার সময় তার বয়স ছিল মাত্র 23 বছর। তো নবাবের আসনে বসার পর থেকে বাহ্যিক এবং অভ্যন্তরীণ বিভিন্ন বাধার সম্মুখীন হতে শুরু করেন সিরাজউদ্দৌলা। নবাব হওয়ার পরপরই তাকে পরিবারের সদস্যদের তীব্র বিরোধিতার মুখোমুখি হতে হয়। তার খালা ঘসরি বেগম নবাব পদে দাবিদার ছিলেন এবং সিরাজের ক্ষমতা গ্রহণ তিনি কোনোভাবে মেনে নিতে পারেননি। ঘসরি বেগম বিপুল অর্থের জোরে মীর জাফর ও অন্যান্যদের সাথে মিলে সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। অপরদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের নবাব হওয়ার পর তাকে কোনো রকম সৌজন্যমূলক বার্তা পাঠায়নি, যা নবাবকে ক্ষুব্ধ করে তোলে। এছাড়া অনুমতি ছাড়াই ব্রিটিশরা কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ শক্তিশালী করতে শুরু করেন। কোম্পানি নবাবের নির্দেশ উপেক্ষা করে বাণিজ্যিক সুবিধা অপব্যবহার করে এবং কর ফাঁকি দেওয়া শুরু করে, যার ফলে নবাবের প্রচুর রাজস্ব ক্ষতি হচ্ছিল। সবচেয়ে বড় ষড়যন্ত্রটি হয় যখন মীর জাফর আলী খান, যিনি নবাবের সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনিও সিরাজের বিরোধিতা করেন এবং ইংরেজদের সাথে গোপন যোগাযোগ স্থাপন করেন। তরুণ বয়সে নবাব হওয়ায় প্রশাসনিক অভিজ্ঞতার অভাব এবং জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে বিলম্ব বা দ্বিধা করা তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল। প্রধান সেনাপতি মীর জাফর ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্রিটিশদের সাথে গোপনে হাত মেলানোর ফলে সেনাবাহিনীর উপর সিরাজের নিয়ন্ত্রণ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। কিন্তু এসব প্রতিকূলতার মধ্যেও সিরাজউদ্দৌলা সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করেন এবং প্রথমে ঘসরি বেগমের ক্ষমতা খর্ব করে মতিঝিল প্রাসাদ দখল করেন। এরপর তিনি 1756 সালে 16 জুন কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন। কিন্তু তার কাছের মানুষের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশদের কূটনৈতিক চালের কারণে শেষ পর্যন্ত পলাশী যুদ্ধের দিকে তাকে নিয়ে যায়। সময়টা ছিল 23 জুন 1757 সাল। নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাণিজ্য সুবিধা অপব্যবহার এবং দুর্গ নির্মাণের জোরে বিরোধিতা তৈরি হয়। সিরাজ কর্তৃক কলকাতা দখল এবং পরবর্তীতে ইংরেজদের সাথে আলীনগর সন্ধি ভঙ্গ হওয়ার কারণে নবাব এবং ইংরেজদের মধ্যে যুদ্ধের ঘোষণা হয়ে যায়। 23 জুন ঠিক সকালবেলা ভাগীরথী নদীর তীরে পলাশীর আমবাগানে নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে যুদ্ধ শুরু হয়। সকালে মীর মদন ও মোহনলালের অধীনে নবাবের বাহিনী বীরত্বের সাথে যুদ্ধ শুরু করে। কিন্তু অপরদিকে ব্রিটিশ গভর্নর রবার্ট ক্লাইভ নবাবের প্রধান সেনাপতি মীর জাফর, ঘসরি বেগম ও জগৎ শেঠদের সাথে গোপন সন্ধি করেন, যেখানে মীর জাফরকে নবাব করার প্রলোভন দেখানো হয়। মীর মদন কামানের গোলার আঘাতে নিহত হলে মীর জাফর ক্লাইভের কথা মতো সৈন্যদের নিষ্ক্রিয় থাকার নির্দেশনা দেন। ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভের চক্রান্ত ও মীর জাফর, জগৎ শেঠদের বিশ্বাসঘাতকতার ফলে নবাবের 65,000 সৈন্যের বিশাল বাহিনী 3,000 ইংরেজ সৈন্যদের কাছে হার মানে। মীর মদনের মৃত্যুর পর যুদ্ধের মোড় ঘুরে যায় এবং মীর জাফরের নিষ্ক্রিয়তা যুদ্ধটি মাত্র কয়েক ঘন্টা শেষ হয় এবং যুদ্ধের দিন বিকেলে নবাব পরাজয় নিশ্চিত জেনে মুর্শিদাবাদের দিকে ছুটে যান। সেখানকার পরিস্থিতি অনুকূল না হওয়া এবং প্রাণনাশের আশঙ্কা থেকে তিনি 23 জুন রাতেই তার স্ত্রী লুৎফুন্নেসা এবং কয়েকজন অনুচর নৌকাযোগে পাটনার উদ্দেশ্যে পালিয়ে যান। পাটনা যাওয়ার পথে রাজমহলের কাছে ভগবানগোলা নামক স্থানে তিনি মীর জাফরের সৈন্যদের কাছে ধরা পড়েন। বন্দী অবস্থায় তাকে মুর্শিদাবাদে নিয়ে আসা হয় এবং মীর জাফরের পুত্র মিরনের আদেশে 3রা জুলাই 1757 তারিখে মোহাম্মদী বেগ নামের এক ঘাতক তাকে হত্যা করে এবং আজও তার সমাধি মুর্শিদাবাদের খুশবাগে অবস্থিত। ব্রিটিশদের সাথে চুক্তি অনুযায়ী মীর জাফরকে বাংলা নবাব করা হয়। তবে তিনি স্বাধীন শাসক ছিলেন না, বরং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতের পুতুল নবাব হিসেবে পরিচিতি পান। এই জয়ের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের রাজনৈতিক ভিত্তি মজবুত করে। রবার্ট ক্লাইভ বাংলার গভর্নর নিযুক্ত হন এবং কোম্পানি বাংলার অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে বড় ধরনের প্রভাব খাটানো শুরু করেন। যুদ্ধের পর ক্ষতিপূরণ হিসেবে মীর জাফর ব্রিটিশদের বাংলার 24টি পরগনা এবং জঙ্গলমহলের রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। কিন্তু পরবর্তীকালে মীর জাফর সহ যারা সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন তাদের সবাই মর্মান্তিক এবং শোচনীয় পরিণতির শিকার হন। মীর জাফর নিজেও পরবর্তীকালে ক্ষমতাচ্যুত হন এবং কুণ্ঠ রোগে আক্রান্ত হয়ে মারা যান। এর মাধ্যমে বাংলার পায়ে ব্রিটিশ শাসনের 200 বছরের পথ প্রশস্ত হয়। একে ভারতবর্ষের স্বাধীনতার অবসান এবং ঔপনিবেশিক শাসনের সূচনা হিসেবে গণ্য করা হয়। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মোগল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেন। এর ফলে শুরু হয় দ্বৈত শাসন, যেখানে নবাবের হাতে প্রশাসনিক দায়িত্ব থাকলেও অর্থের ক্ষমতা ছিল কোম্পানির হাতে, যার ফলস্বরূপ প্রশাসনিক অরাজকতা এবং চরম দারিদ্রতা দেখা দেয়। ব্রিটিশরা বাংলার সম্পদ লুণ্ঠন করে ব্রিটেনের পাচার করে, যা শিল্প বিপ্লবে বিনিয়োগ করা হয়। বাংলার ঐতিহ্যবাহী বস্ত্র ও কুটির শিল্প ধ্বংস হয়ে যায়। এর পরিণতিতে 1970 সালে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়, যাতে বাংলার 1/3 মানুষ মারা যায়। এভাবেই পুরো বাংলা দখল করে নিয়েছিল ব্রিটিশরা।
এবং শুরু করেছিল তাদের 200 বছরের স্বায়ত্তশাসন। মৃত্যুর পূর্বে মীর জাফরকে ভয়াবহ পরিণতির শিকার হতে হয়। প্রথম দিকে তিনি ভেবেছিলেন নবাব হয়ে ক্ষমতা ভোগ করবেন, কিন্তু বাস্তবে ইংরেজরাই সব নিয়ন্ত্রণ করত। তারা বারবার বিপুল পরিমাণ টাকা, উপঢৌকন আর সুবিধা চাইতো। মীর জাফর সবসময় তা দিতে পারতেন না, ফলে ইংরেজরা তার উপর অসন্তুষ্ট হয়ে পড়ে। এই কারণে 1760 সালে তাকে সিংহাসন থেকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব বানানো হয়। এতে মীর জাফরের মর্যাদা ও প্রভাব আরো কমে যায়। কিন্তু পরে আবার ইংরেজদের সাথে মীর কাসিমের সম্পর্ক খারাপ হলে 1763 সালে মীর জাফরকে আবার নবাব বানানো হয়। তবে এবার তিনি পুরোপুরি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যান। নিজের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না, নামমাত্র নবাব ছিলেন। জীবনের শেষ সময় তার অবস্থা আরো খারাপ হতে শুরু করে। তিনি কুণ্ঠরোগে আক্রান্ত হন বলে ঐতিহাসিকভাবে উল্লেখ পাওয়া যায়। শেষ সময় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লে ধীরে ধীরে সবাই তাকে এড়িয়ে যায়। ফলে ক্ষমতার শীর্ষে থাকার ফলেও তাকে একাকী ও অসহায় হয়ে পড়তে হয়। অবশেষে 1765 সালে তার মৃত্যু হয়। তার মৃত্যুটি হয়েছিল অসুস্থতা, অপমান ও নিঃসঙ্গতা নিয়ে। অনেক ইতিহাসবিদদের মতে মীর জাফরকে ক্লাইভের গাধা বা ক্লাইভস ডঙ্কি হিসেবে বলা হতো, কারণ রবার্ট ক্লাইভ তাকে যেভাবে খুশি সেভাবে নিয়ন্ত্রণ করতে পারতেন। মীর জাফরের মৃত্যুর পর তার পরিবার ধীরে ধীরে রাজনৈতিক গুরুত্ব হারিয়ে ফেলে। এর ফলে বাংলাতে আর কখনো ওইভাবে ইংরেজদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারেনি। মীর জাফর এবং তার সঙ্গীদেরও একদিনের ভুল পদক্ষেপের কারণে পুরো বাংলার ক্ষমতা চলে যায় ব্রিটিশদের কাছে। হয়তোবা ওই দিন যদি মীর জাফর নবাবের পক্ষ হয়ে যুদ্ধ করতো, আজ বাংলার প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। মীর জাফরের মৃত্যুর 200 বছর পরও তার নাম পুরো বাংলা জুড়ে কুখ্যাত ছিল। বিশ্বাসঘাতকতার একজন প্রতীক হিসেবে তার নাম আজও সমাজে ব্যবহার করা হয়। মীর জাফরের জীবনী থেকে রয়েছে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা। বিশ্বাসঘাতকতা কখনো স্থায়ী লাভ দেয় না। স্বল্প মেয়াদে লাভ হলেও দীর্ঘমেয়াদে এর ফল ভয়ঙ্কর হয়। অতিরিক্ত লোভ মানুষের পতন ডেকে আনে। ক্ষমতা ও টাকার লোভ মীর জাফরকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। মীর জাফরের পরিণতি আমাদের শিক্ষা দেয় বিদেশি শক্তির উপর নির্ভরশীলতা কতটুকু বিপজ্জনক হতে পারে। তিনি ইংরেজদের সাহায্য নিয়ে ক্ষমতা আসতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারাই তাকে নিয়ন্ত্রণ করে।